আসসালামু আলাইকুম। শুরু করছি নিতুর মাহবুব ভাই। পর্ব ৯। বউভাত থেকে ফিরে নিতু শুনল মাহবুব ভাই চলে গেছেন। সত্যি চলে গেছেন? নিতু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজল। আসলেই চলে গেছেন। কারো কাছে কিছু কি বলে গেছেন? বাড়িতে নানু ছিলেন। নিতু বারবার করে ইনিয়ে বিনিয়ে জানতে চাইল, মাহবুব ভাই হুট করে কেন চলে গেল নানু? কইল শরীর খারাপ লাগতেছে, ছুটিও নাই, অসুস্থ হইলে তো যাইতেও পারবো না। সব জিনিসপত্র নিয়ে গেছে তো, কিছু ফেলে যায়নি তো? জিনিসপত্র ফালাইয়া যাইব কেন? আর কি মাথা খারাপ? ঠিক কখন গেল? তোরা যাওনের পর কতক্ষণ ভুস কইরা বারান্দার চকিতে ঘুমাইল। এরপরে উইঠা পুকুরে কতক্ষণ জাল খেওয়াইয়া মাছ ধরল। তারপর গোসল দিয়া ভাত খাইয়া কইল, নানু জাইগা, শৈল ম্যাজ ম্যাজ করতাছে। তুমি কপালে হাত দিয়ে দেখনি জ্বর ছিল কি না? হাত দিয়া দেখনের কি আছে? বুইড়া পোলা, জ্বর আইলে তো নিজেই কইতো। চোখ লাল ছিল? চোখ লাল থাকবো কেন? আর তুই এত মাহবুবের তদন্তে লইতাছস কেন? তুই কি সিআইডি বুনছস? এতে সিআইডির কি দেখলে? আমি তো এমনি জানতে চাইলাম। ছোট ফুপি জিজ্ঞেস করলো আমাকে বারবার করে। সারা সন্ধ্যা নিতুর দম বন্ধ কাটল। গলায় ভাতের দলা আটকে গেলে, পানি খেতে গেলে যেমন বুক ব্যথা করে, তেমন করে একটু পর পর বুক ব্যথা করে করে উঠছিল। বউভাত থেকে ফিরে নিতুর কাপড় ছাড়া হলো না, হাত মুখ ধোয়া হলো না, চুলের ক্লিপ খোলা হলো না, ঠোঁটের অল্প উঠে যাওয়া লিপস্টিক ভালো করে তোলা হলো না, ঘষে যাওয়া ধোয়াটে কাজল মোছা হলো না। সন্ধ্যাবেলায় আলো মিলিয়ে যাবার পর কখনোই তো এমন ভেতরে খা খা করে ভয় লাগেনি। আজ কেন লাগছে? উফ! এমনকি রাতে মা যখন জোর করে নিয়ে নিতুকে খেতে বসালেন, মুখের ভেতর টক হয়ে বমি পাচ্ছিল শুধু। শেষ পর্যন্ত নিতুর খাওয়াই হলো না। ঘুমোতে এসে সে সবার সাথে শুতে পারল না। বারান্দার ছোট চৌকিতে দুহাতের জোরের ওপর গাল রেখে কাত হয়ে হাঁটু বেঁকিয়ে গুটিসুটি মেরে শুয়ে বারবার শুধু গাল ভিজে যাচ্ছিল। সেই অবস্থায় নিতু কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতেই পারল না। ঘুম ভাঙল কারো ঝাঁকিতে। এ কি, মাহবুব ভাই? নিতু ভালো করে চোখ কচলে নিয়ে চোখ খুলল। সত্যিই মাহবুব ভাই। নিতু ও আল্লাহ বলে চিৎকার দেওয়ার সাথে সাথেই মাহবুব ভাই চুপ বলে মুখ চেপে ধরলেন। খবরদার, একদম চেঁচাবি না, একদম না। নিতু কিছু বলতে চাইল। মাহবুব ভাই মুখ থেকে হাত সরালেন। আপনি আপনি তো চলে গেছিলেন। গিয়েছিলাম। নোভাকে ফেলে গেলাম তো, পথে ওর জন্য মন কেমন করলো, তাই ফিরে এলাম। বেচারি আমার সাথে এসেছে, আর তাছাড়া বন্ধুদের তো আমিই সাথে করে এনেছি। এখন সামান্য একটু শরীর খারাপের জন্য ফেলে যাওয়া কত আনফেয়ার হয়, তাই ভাবলাম থাক, সবাইকে সাথে করেই ফিরি। আপনি সত্যি সত্যি শরীর খারাপ বলে চলে গিয়েছিলেন? তো এখন ফিরে এসে আমায় কেন ডাকলেন? সে তো আমি এখানে ঘুমাবো বলে। এটা আমার চৌকি, যা ঘরে যা। ঢিঙ্গি মেয়ে উঠানে বেসামাল হয়ে ঘুমাচ্ছে। ছি, জেনারেশনটা বুঝি একেবারেই ডুবলো। আমি মোটেও বেসামাল হয়ে ঘুমাই না। তাহলে আমি কি বলবো কি কি দেখেছি? বলবো? নোভা কত লক্ষ্মী হয়ে শোয় জানিস? রাতে ঘরের লাইট নিভিয়ে দিয়েও জানালার পর্দা টেনে শোয়। আপনি নোভার ঘুমানোও দেখেছেন? না দেখার কি আছে, সে আমার কাছের বান্ধবী, সবই তো দেখেছি, সব। নিতু মনে মনে বলল, একটু আগে আমি আপনার জন্য কেঁদে খুব ভুল করেছি, ভীষণ বোকামি করেছি। আপনি আসলেই একটা কালো বিড়াল, বাচ্চা হওয়া বিড়াল। আপনি আমার কান্না পাবার যোগ্যই না। কিন্তু মুখে বলল, আমি ঘরে যাব না, আমি এখানেই শোব। মাহবুব ভাই ক্লান্ত গলায় বললেন, নিতু, বলেছি তো ঘরে যা। এত রাতে আমি সবাইকে একদম ঘুম ভাঙাবো না। এমনিতেই ফিরে এসেছি বলে ওরা প্রশ্ন করে করে মেরে ফেলবে আমাকে। যা ফুট। আমি বললাম তো যাব না। বেশ, যাবি না তো ঠিক আছে, আমি কিন্তু তোর পাশেই শোব। মাহবুব ভাই ঠিক ঠিক নিতুর গা ঘেঁষে শুয়ে পড়লেন। শুধু শুয়ে পড়লেন না, বা পাটা বিচ্ছিরিভাবে নিস্তেজ করে নিতুর পায়ের ওপর তুলে দিলেন। নিতু ফিস ফিস করে বলল, আপনি সত্যি সত্যি এখানে শুবেন? মাহবুব ভাই জবাব দিলেন না, শুধু নিতুর দিকে পাশ ফিরে কোমরে হাতটা পেঁচিয়ে দিলেন। নিতু অস্পষ্ট গলায় বলল,
আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে মাহবুব ভাই, খুব। আপনি আমাকে ছাড়ুন। শ্বাসকষ্ট যখন হচ্ছে ঘরে জানা, এখানে শ্বাস বন্ধ করে মরছিস কেন? তুই এখানে থাকলে আমি শ্বাসকষ্টে মরে যাব। কি বাজে ঘামের গন্ধ তোর গায়ে। এই, তুই কিছু মাখিস টাখিস না? আজকাল তো কত ধরনের বডি লোশন পাওয়া যায়। লজ্জায় নিতুর শরীর শিরশির করে এলো। নোভার গায়ে কি সুন্দর গন্ধ হয়। হাই! মাহবুব ভাই লম্বা করে নাক টানলেন। নিতু মাহবুব ভাইয়ের হাতটা সরিয়ে দিয়ে কোনো রকমে উঠে বসল। মাহবুব ভাই এবার পুরো জায়গাটা দখল করে উপুর হয়ে শুলেন। নিতুর মাথার ভেতরে কেমন যেন সব এলোমেলো লাগছে, গায়ে ঘাম হচ্ছে, কিছুর সাথে কিছুই যেন মিলছে না। রাগ আর জেদ মিশে কী সব কল্পনা হয়ে গেছে। আপনি সত্যি এসেছেন তো মাহবুব ভাই? না, আমি মিথ্যে মিথ্যে এসেছি। বলেই তিনি নিতুর কোড়ে আঙুলটা নিয়ে ফটস করে কামড় দিয়ে দিলেন। তুই আমাকে সেদিন কি বেয়াদবের মতো বকলি না? ওসব কিন্তু আমার মোটেও লাগেনি। তোর বুদ্ধি শুদ্ধি কম, বকতেই পারিস। তোকে ক্ষমা করে দিয়েছি। যা, বড় হ আর বেঁচে থাক। ক্ষমা চাইল কে? আমি মাহবুবের কাছে ক্ষমা চাইতে হয় না বুঝলি। আমি দিয়ে দেই, সব আপনা থেকেই দিয়ে দেই। আই অ্যাম ভেরি ব্রড মাইন্ডেড পারসন। মাহবুব ভাই উঠে বসলেন। শার্টটা খুলে দে তো নিতু, গরম লাগছে খুব। আপনার শার্ট আমি খুলে দিব কেন? আমি পারবো না। পারবি না মানে? তোর এত বড় অপরাধের পর যে আমি তোকে ক্ষমা করলাম, সেই জন্য শার্ট খুলে দিবি। তারপর আমায় এক গ্লাস ঠান্ডা পানি এনে খাওয়াবি, খুব তৃষ্ণা পেয়েছে। এবং আমি যখন শুব, তুই আমার জুতোটা খুলে দিবি। নিতু এইবার বসা থেকে উঠে দাঁড়ালো, দীর্ঘশ্বাস ফেলল। শয়তানটার আসল রূপ আবার বেরোচ্ছে। এটা সত্যি সত্যি মাহবুব ভাই, কোনো কল্পনা নয়। দাঁড়িয়ে পড়লি কেন? যা বলছি কর। আমি এইসবের কিছুই করব না। আমার নিজের গলা শুকিয়ে আসছে। আমার নিজের আগে পানি খাওয়া দরকার। মারবো এক চড়, ঘাড় তেরামের চূড়ান্ত দেখছি আমি। মাথা ফাটিয়ে দেব তোকে মেরে। নিতু চৌকির নিচে পড়ে থাকা ওড়নাটা তুলে গায়ে পড়ল। চুলটা আঙুলে পেঁচিয়ে এলোমেলো খোপা করল। আপনি সবসময় আমাকে এ ধরনের কথা বলার সাহস কোথা থেকে পান বলুন তো? আপনার কি মনে হয় আপনার দুর্ব্যবহার আপনাকে খুব স্পেশাল বোঝায়? মোটেও না। অন্তত আমার কাছে তো নয়ই। আমার জাস্ট রাগ হয় আপনার ওপর। শক্তিতে যদি পেরে উঠতাম, আপনাকে আমি মেরে তক্তা করে ফেলতাম। মাহবুব ভাই এক টানে নিতুকে টেনে বিছানায় বসিয়ে দিলেন। নিতুর দুটো হাত নিজের ডান হাত দিয়ে শক্ত করে ধরলেন। ওড়না আবার পড়ে গেল নিতুর। বাঁ হাতে তিনি নিতুর গলার সাদা পুঁতির মালাটা ছিঁড়ে নিলেন। সব পুঁতি মেঝেতে ছড়িয়ে পড়ল। তোকে আমি কি করতে পারি জানিস? কি করতে পারি? নিতু শক্ত গলায় বলল। কাউকে জোর করাটাকে বাহাদুরি কিছু করা বোঝায় না মাহবুব ভাই, এটা বরং নিঃশক্তির কুযুক্তি। এত কথা শিখেছিস তুই? শিখতে হবে কেন, আমি জানি। গলায় পাড়া দিয়ে দম বন্ধ করে ফেলবো তোর, বেয়াদব। নিতু একটা জোরে সোরে চিৎকার দেবার আগেই সে টের পেল মাহবুব ভাই তার ঠোঁট চেপে ধরেছেন। এবার হাতে নয়, অন্যভাবে। শরীর অবশ হওয়ার অ্যানেস্থেসিয়া বুঝি একেই বলে। কি যে হলো নিতুর! এত রাগ জেদ আর অভিমানের কোনো শক্তিতেই সে নিজেকে ছাড়াতে পারল না। এক সময় শুধু টের পেল মাহবুব ভাই তার হাত ছেড়ে দিয়েছেন। নিতু মনে মনে বলল, এই সময়টা অনন্তকাল থাকুক, আমাদের দুজনেরই মুখ বন্ধ। কষ্ট আসার সুযোগই থাকবে না তখন আর। এক সময় মাহবুব ভাই নিতুকে ঠেলে দিয়ে বললেন, ঘরে যা নিতু, তোর হাতে পানি খাবো না, তৃষ্ণা চলে গেছে। নিতু বসেই থাকলো। বলছি তো, ঘরে যা। আমি ঘরে যেতে পারবো না। পারবি না মানে? ফাজিল, সব কাজই তুই পারবি না। পা ঝিনঝিন করছে। ঝিনঝিন পা নিয়েই তুই ঘরে যাবি? নিতু এবার হাজার গুণ দৃঢ় গলায় বলল, আমি একদম যাব না। বলতে বলতে নিতু জামার বুকের বোতামটা খুলে ফেলল। যা হয় হোক, সব সর্বনাশ হোক, আমি এক্ষুনি মরে যাব, এক্ষুনি। মাহবুব ভাই উঠে দাঁড়ালেন। নিতুকে পাঁচগোলা করে নিলেন। কোন ঘরে যাবি বল, আমি দিয়ে আসছি তোকে। বললাম তো আমি কোনো ঘরে যাব না। তুই যাবি, তোর বাপও যাবে, তোর হাবি গোষ্ঠী যাবে। নিতু চাপা স্বরে বলল, আপনি একটা ইঁদুর, পেট ভর্তি করে পচা ধান খাওয়া ইঁদুর, একটা চূড়ান্ত অসভ্য লোক, একটা জল্লাদ, মোটা গোফওয়ালা বিচ্ছিরি জল্লাদ। আপনি জীবনে খুব কষ্ট পান, আমি চাই। নানুর ঘরে এনে
নিতুকে বিছানায় শুইয়ে দিতে দিতে মাহবুব ভাই হেসে বললেন, তুই বললেই তো আমি আর ইঁদুর জল্লাদ হয়ে গেলাম না। আমি 100 বার হয়ে গেলেন, 1000 বার হয়ে গেলেন। আপনার চরিত্র খারাপ। আপনি সব মেয়েদের সাথে এমন করেন, আমি নিশ্চিত। একদিন এই সব কিছুর খুব খারাপ ফল পাবেন আপনি। তুই আবার কথা বলছিস, আবার নানুকে জাগিয়ে দিবি। নিতু কিছু বলতে যাচ্ছিল, মাহবুব ভাই অ্যানেস্থেসিয়ার মতো কাজটা আবার করলেন। এবার নিতু হাত পা ছুঁড়তে চাইল। তিনি নিতুর ওপরে আধশোয়া হয়ে চেপে ধরলেন। নিতুর গলার নিচে একটা হাত পা দিয়ে নিয়ে ফাঁসের মতো করে বাঁধিয়ে ধরলেন নিজের সাথে। শুধু তাই করলেন না, অন্য হাতে পেটের দিকে হাত ছুঁয়ে নিতুর কামিজের ফালি হওয়া এক পাশের ধারটা বেশ খানিকটা ছিঁড়ে দিলেন। নিতু প্রতিশোধ নিল অন্যভাবেই। প্রাণপণে শক্ত একটা কামড় বসিয়ে দিল। মাহবুব ভাই ওহ করে কেঁপে উঠলেন। নিতু স্পষ্ট টের পেল মাহবুব ভাইয়ের চোখে পানি, বাঁদিকের চোখের জল নিতুর গালে পড়ছে। নিচের ঠোঁটটা বোধ হয় কেটেই ফেলেছিস। এত রাগ তোর? উফ, আমি তো বোধ হয় 7 দিন তরকারি মাখিয়ে ভাত খেতে পারবো না। এখনই যা জ্বলছে। নিতু আকাশ ফাটানো চিৎকার করে উঠল, আপনি একটা ক্যারেক্টারলেস। আমি কখনো আপনার মুখ দেখতে চাই না, কখনোই না। আপনি মরে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। থু। নানু জেগে উঠেছেন। বেড সুইচটা টেপার আগেই মাহবুব ভাই বেরিয়ে গেলেন। কি হইল রে নিতু, চিল্লাস কেন? কি হইছে? নিতু জবাব না দিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আহ, তার এত কষ্ট কেন? সব কষ্ট কি সে একাই পাবে? কেন এত এত বুক ভেঙে যাওয়া ঘটনা তার সাথেই হয়? আর কারো সাথেই তো কিছু হয় না। মাকে কি একবার গিয়ে জড়িয়ে ধরে বলবে সব? এত কষ্ট নিতু কিভাবে একা বইবে? খারাপ খোয়াব দেখছিস? নিতু হ্যাঁ সূচক মাথা নাড়ল। নানু নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, খারাপ খোয়াব তো শয়তানে দেখায়। সূরা ফাতেহা একবার, 3 বার সূরা ইখলাস, 12-11 বার দুরূদ শরীফ পইরা বাম দিকে 3 বার থুথু দে, শয়তান বিদায় হইয়া যাইব। নিতু ফোপাতে ফোপাতে বলল, এই শয়তান খুব খারাপ শয়তান নানু। এই শয়তান যাবে না, আমায় শুধু কষ্ট দেবে। তবে এবার থেকে আমি তাকে আর আমাকে কষ্ট দেওয়ার সুযোগই দেব না, কোনো দিন না। এত ভয় পাইছিস কেন রে পাগলি? খোয়াব তো খোয়াবি। আল্লাহ পাকের কাছে বল, তিনি বিপদ মাফ কইরা দিবেন। ফজরের ওয়াক্তে নামাজ পড়া তওবা করলেই সব মুক্তি। এখন ঘুমা, আর কান্দিস না। সকালে নিতুর ঘুম ভাঙল মায়ের চিল্লা চিল্লিতে। পুকুর পাড়ে আয় নিতু, লিনার জামাই মাছ ধরতে নেমেছে, সেটা ভিডিও করা হচ্ছে। লুঙ্গি কোজাক করে বাঁধায় সবাই কি যে হাসাহাসি করছে না। নিতু অসাড় হয়ে আসা শরীর নিয়ে বিছানা থেকে নামলো। জামা ছিঁড়েছিস কি করে? এটা বদলে আয়, যা তাড়াতাড়ি। নিতু জামা বদলাতে না গিয়ে এক ছুটে বারান্দার চৌকির কাছে গেল। চৌকিতে মাহবুব ভাই নেই। নিতু ঘরে এসে দ্রুত জামা বদলালো। মাহবুব ভাই নিশ্চয়ই পুকুর ঘাটে। কিন্তু পুকুর ঘাটে এসে নিতু বেশ অবাক হলো। মাহবুব ভাই নেই, কোথাও নেই। কেন নেই? নিতু অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল, এই পলু, মাহবুব ভাই কোথায় রে? মাহবুব ভাই তো চলে গেছে। কখন গেল? সে কি রে, তুই জানিস না? কালই তো চলে গেছে, আমরা যখন বউভাতে ছিলাম। আর ওনার বন্ধুরা? ওনারা তো এখন নাস্তা করছেন, একটু পরেই বেরোবেন। তুই শিওর মাহবুব ভাই কাল চলে গিয়েছেন? শিওর টিওর আবার কি বলতো নিতু, চলে গেছেন তো গেছেনই। নিতু আবার শোবার ঘরে ছুটে এলো। তার জামাটা ছেঁড়া, জুতোটা কই? মাহবুব ভাই তাকে কোলে করে ঘরে দিয়েছিলেন। জুতোটা নিশ্চয়ই চৌকির ধারেই পড়ে থাকবে। নিতু চৌকির ধারেই জুতোটা পেল। ইস, পুঁতিগুলো এখনও মেঝেতেই পড়ে আছে। পুঁতিগুলো মেঝে থেকে কুড়িয়ে নিতে নিতে বলল, পৃথিবীর সব কষ্ট কি শুধু আমার একারই পাও না? আর একটা মানুষ সারাক্ষণ আমায় কাঁদিয়েই যাবে শুধু। ভয় করে? কিসের ভয়? ভূতের ভয়। এতদিন ভয় করলো না, আজ এমনি এমনি? ভুয়া। নিতু মনে মনে বলল, আমি মাহবুব ভাই নামক ভূত থেকে মুক্তি চাই। একা ঘরে আমি আমার চারপাশে শুধু ওনাকেই দেখতে পাই। রাতে বেশি ভূতের কথা মনে হয়, ঘুমাতে পারি না।
রুবা আপু রাত জেগে পড়াশোনা করেন, মাঝরাতে কারো সাথে টেলিফোনে নিচু আওয়াজে কথাও বলেন, ভোর রাতে গান শোনেন, সকালবেলায় ঘুমোতে যান। নিতু ভয়ে ভয়ে একবার জিজ্ঞেস করলো, তুমি কি প্রেম করো আপু? রুবা আপু বই থেকে চোখ না সরিয়েই বললেন, করি তো। কিভাবে হলো? বেকুবটা 3 বছর আমার পেছনে পেছনে ঘুরল, শেষমেশ মায়া পড়ে গেল। হ্যাঁ বলে দিলাম। 3 বছর ঘুরল বলে? পছন্দ না করেই? ভালোবাসায় যে পছন্দ করতে হবে তোকে কে বলল? ও মা, দেখাশোনার কোনো ব্যাপার নেই? না নেই, মানুষটা তোকে ভালোবাসে কি না সেটাই ফ্যাক্টর। 3 বছর ধরে একজনের পেছনে পাত্তা না পেয়েও লেগে থাকা কঠিন ব্যাপার। কঠিন প্রেমিকে প্রেম দেওয়া বাধ্যতামূলক। নিতু মনে মনে বলল, আমি তো সেই ছোটবেলা থেকে ঘুরছি, আমার তো হলো না, উল্টো শুধু তুচ্ছ তাচ্ছিল্য পাচ্ছি। তুই প্রেম করিস? না না, আমার তো মনে হয় করিস। নিতু মাথা নিচু করে বলল, একজনকে খুব বেশি পছন্দ হয়, কিন্তু তার আমাকে পছন্দ নয়। বলেছিস? তাহলে বুঝলি কি করে পছন্দ নয়? আমি বুঝেছি, তোর মতো মেয়েকে পছন্দ করে না। সে কি অন্ধ নাকি বৃদ্ধ প্রতিবন্ধী? বেশি চালাক আর রাগী, বদমেজাজিও বলতে পারো। অন্য কোথাও প্রেম করে? আমি জানি না, তবে আমাকে যে অপছন্দ করে সেটা বুঝায়। অপছন্দের কারণটা ধরতে পেরেছিস? সে ভালো, আমার থেকে সব কিছুতে বেশি ভালো, দেখতে বেশি ভালো। তুই কি দেখতে খারাপ নাকি? তার থেকে খারাপ, সে ঝকঝকে হীরের মতো সুন্দর। হীরের থেকে কিন্তু স্বর্ণ সুন্দর বেশি, তুই তো স্বর্ণ। সে এইসব ভাবেই না, আমাকে পছন্দ করতেই ইচ্ছে নেই ওর, আমার পছন্দ বুঝতে চায় না। একটা শিক্ষা দিতে পারলি না? কিভাবে দিব? এই যে তাকে ভালোবেসে পেলে যেমন ভালো থাকতি, তার চেয়ে 10 গুণ ভালো থেকে দেখিয়ে দিবি। সেরকম করা যায় নাকি? অফকোর্স করা যায়। যেমন ভালো করে পড়বি, ফাটিয়ে রেজাল্ট করবি, বিশাল বেতনের চাকরি করবি, বিদেশ ঘুরতে যাবি, সব কিছুতে অ্যাফিশিয়েন্ট হবি। তার কাছে ইন্টারভিউ নয়, সে যাতে তোর কাছে ইন্টারভিউ দিতে এসে ফিরে যায়। আজ থেকে তোর মিশন শুরু, লেগে যা। সব এত সহজ? সহজ ভাবলে সহজ, তুই চাইলেই শিক্ষা দিতে পারবি। কোন গুণের অভাবে যে তোকে পছন্দ করলো না সেটা জানতে হবে। নিজেকে যখন ভালো একটা জায়গায় নিয়ে যাবি, দেখবি প্রেমের রিফিউজটা তখন দুঃখ বিলাসের মতো। কেঁদে কেঁদে বালিশ ভেজানো লাগবে না আর। মাঝে মাঝে বড় বড় ডেলিগেটসদের সাথে মিটিং শেষ করে যখন একা হবি, তখন কফি খেতে খেতে একটু তার কথা মনে হবে। সেটা তখন বুক ভাসানো কান্না নয়, একটা অবসর সময়ের মন খারাপ বা বিলাসের খোরাক হবে। মনে হবে ভাগ্যিস একটা ব্যর্থ প্রেম ছিল বলে, নইলে এই এখন কি ভেবে সময় কাটাতাম। রুবা আপুর কথা নিতুর কাছে মনে হলো ভালো থাকার মন্ত্র। ব্যর্থ প্রেমের এত দরকার? এই হাই প্রেশার জবে একটা ব্যর্থ প্রেম তো ম্যান্ডেটরি। প্রেশার রিলিজ করতে এটা সাহায্য করে। রুবা আপুর কথা শুনে আনন্দে নিতুর চোখ চকচক করতে লাগলো। তাকে পেলে জীবন ধন্য, না পেলে শেষে প্রেমের এই কনসেন্ট থেকে তোকে বেরিয়ে আসতে হবে। আর সেজন্য দরকার পার্সোনাল সাকসেস। নিজের যখন একটা সাকসেসফুল পজিশন দাঁড়িয়ে যাবে, মনে হবে না পেয়েছি তো কি হয়েছে, লস তো ওই বেকুবেরই বেশি হলো। আমার মতো সেরা মানুষটা সে হারালো, এবং দেখবি সে নয়, তখন তুই তাকে ইগনোর করছিস, কাছে ভিড়তে দিচ্ছিস না, মুখ দেখতে চাইছিস না। এরকম হবে, 100 বার হবে। আমাদের পৌশালী ম্যামের হয়েছে। যে ছেলে প্রথমে তাকে পাত্তা দেয়নি, সেই ছেলে ম্যামের পেছনে এখন ঘুরে, অথচ ম্যাম এখন 2 সন্তানের মা, আর বেকুবটার বিয়েই হয়নি। রুবা আপুর যুক্তি নিতুর কাছে মনে হলো প্রেম যুক্তিবিদ্যার মূলনীতি। নিতু মনে মনে ডিসিশন নিয়ে ফেলল, এবারের কাজ মিশন 2 বিকাম পৌশালী ম্যাম। সেও এক সময় হাই প্রোফাইল জব করবে। সে সময় নিতুরও অনেকগুলো নিতুজি হবে, আর বদরাগী মাহবুব ভাইয়ের তখনও বিয়ে হবে না, এবং তিনি গলায় গলে বেঁধে নিতুর পিছু পিছু ঘুরবেন, দুহাত জোর করে বলবেন, একটু শোন না নিতু, মরজালা। নিতুর তখন শোনবার সময় থাকলে তো নিজেকে বদলানোর মিশনে
প্রথমেই নিতু মাথার চুল ছোট করে ব্লাস্ট কাট করলো, কয়েকটা চুলের গুছি ব্রাউন আর বার্গ্যান্ডির হাইলাইট করলো। সব সময়ের প্রিয় পোশাকগুলো আবার অনবদ্য ওয়ার্ড্রবে উঠল। ড্রাইভিং শেখা হলো, কিছু বাঙালি রান্না শেখার চেষ্টা করা হলো, কিন্তু সেটা নিতুর কাছে বেশ কঠিন মনে হওয়ায় কুইট করা হলো। ইলেকট্রিক কিছু কাজকর্ম শেখার চেষ্টা করা হলো, যেমন ফ্যান লাগানো, ক্যাপাসিটর বদলানো, সুইচ পাল্টানো। সাঁতার শেখা হলো, ক্যারাটেতে ভর্তি হওয়া হলো। গান তো নিতু আগেই জানতো, অর্থায় নাচ শেখারও চেষ্টা শুরু হলো। রুবা আপা বলেছে সব কিছুই জানতে হবে, এত এত গুণ জমা করতে হবে, যাতে যে ফিরিয়ে দিল সে যাতে আফসোস করে বলে, গুণপতি গো, ওই চরণের ঠাঁই কেন হারাইলাম। গুণপতি কি? সব গুণের যে পতি সে গুণপতি, সেনাদের পতি, সেনাপতি। এর মাঝে মাইওপিয়া ধরা পড়ল নিতুর, এক চোখে -2, আরেক চোখে -2.50। প্রথম দিনে চশমা চোখে নিতু আয়নার সামনে দাঁড়িয়ে বলল, আর কিছু নয়, শুধু এই দু চোখ দিয়ে আপনাকে দেখেছি বলে চোখ দুটোর এমন হাল হলো। ভাগ্যিস আপনাকে সারা জীবন দেখতে পাবার নেশা কাটিয়ে দিচ্ছি এখন, না হলে তো অন্ধ হতে হতো। নিতুর মনে হলো চশমায় বোধহয় গুণ কমে গেল একটু, কিন্তু রুবা আপা বললেন, চশমায় ভীষণ ভালো হলো রে নিতু, চশমা মনের মধ্যে জ্ঞানী জ্ঞানী ভাব নিয়ে আসে। জ্ঞান আর প্রেম একসাথে থাকতে পারে না। এখন দেখবি প্রেমটা একটু একটু করে কেটে যাচ্ছে। মনের আকাশে রোদ উঠবে ঝকঝক করে, মেঘ কেটে যাবে। অ্যান্ড দেয়ার উইল বি এ রেইনবো হুইচ হ্যাজ ওয়ান কালার, অনলি দ্য গোল্ডেন। গোল্ডেন কেন? দ্যাট ইজ দ্য কালার অফ হোপ। প্রেম কেটে যাওয়া কি ভালো? অবশ্যই ভালো, মহা ভালো। এই প্রেম হলো দম বন্ধ করে দেওয়া জিনিস। যাকে পছন্দ হলো তাকে পছন্দের যন্ত্রণায় একটু পরপর মরে যেতে ইচ্ছে করে, দম আটকে আসে। মাঝে মাঝে দম আটকে না আসলেও নিজেরই নিঃশ্বাস নিতে ইচ্ছে করে না। ইস, আমার যদি চশমা লাগতো। উফ, রুবা আপাটা যে কত কিছু জানে। সত্যি সত্যি চশমা চোখে নিতুর মনে হতে লাগলো তার প্রেম কমে যাচ্ছে, একেবারেই কমে যাচ্ছে। জ্ঞান বাড়ছে বোধ হয়। রুবা আপার পরীক্ষা শেষ তখন। হঠাৎ এক ছুটির দিনে সকালের নাস্তায় রুবা আপা ঘোষণা দিলেন তিনি বিয়ে করতে চান। বড় চাচা রেগে আগুন, এখন বিয়ে কিসের? রেজাল্ট বেরোলো না, চাকরি বাকরি হলো না, নিজের পরিচিতি করে নেবার পর বিয়ে। বিয়ের কথ্য আরেকবার উচ্চারিত হলে গরদান যাবে। রুবা আপা কেঁদে ভাসালেন, সাথে নিতুও কাঁদল, তবে দুঃখে নয়, রুমমেট হিসেবে ভদ্রতা করে। রাতে খাবার টেবিলে নিতু সবাইকে আরো অবাক করে দিয়ে বললেন, দুঃখিত চাচা, আমি কাল বেয়াদবের মতো কথা বলেছি। আমি আরও সুন্দর করে গুছিয়ে বলতে পারতাম। আপনার মনে কষ্ট দিয়ে আমি নিজেও খুব কষ্ট পাচ্ছি। চাচা, উঠবোস করে সরি বলবো? বড় চাচা নিতুকে ইশারায় কাছে রাখলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি ভুল কিছু বলনি। আমি তোমার কথাগুলো ভেবে দেখলাম। এরকম একটা সময় ও বয়স আমিও পার করে এসেছি। ওই বয়সে আমার মা বাবাকে কিছু বলিনি, হয়তো বলতে পারিনি। সম্পর্কের অনেক লিমিটেশনস ছিল। নিজেদের সমস্যাগুলো নিজেরা সলভ করতে গিয়ে অনেক ভুল করেছি। রুবা যে বলেছে এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই ছোট্ট জিনিসটা তুমি লজিক্যালি বুঝিয়ে দিতে পেরেছো, এজন্য তোমাকে ধন্যবাদ। নিতু আনন্দে বড় চাচাকে তক্ষুনি কদমবুচি করে ফেলল। রুবাকে গিয়ে বলল, নিশ্চিন্তে চাকরি বাকরির জন্য পড়াশোনা করতে, একটা ভালো ছেলে পাওয়া মাত্রই আমরা কথা বলবো। রুবা আপার জন্য শুধু ভালো না, ভীষণ ভালো পাত্র পাওয়া গেল। ছেলে দেখতেও যেমন, চাকরিও ভালো, নতুন চাকরি, নিজের বেতনে ছোট ফ্ল্যাটও ভাড়া করেছে। মা বাবাকে দেখছে। গুনে গুনে 7টা পাত্র দেখার পর রুবা আপার এই পাত্রকে পছন্দ হলো। বাড়ির সবাইও মহা খুশিতে বিয়ের জন্য রাজি হয়ে গেল। রুবা আপার বিয়ের আয়োজন শুরু হলো মহা ধুমধামে। সব আত্মীয় স্বজনদের সাথে কথা বলে সবার সুবিধা মতো বিয়ের তারিখ ঠিক করা হলো।
বড় চাচা নিতুকে বিয়ের সব ব্যাপার বড়দের মতোই গুরুত্ব দিতে লাগলেন। মাঝে মাঝে নিতুর কিছু সিদ্ধান্ত দারুণভাবে অ্যাকসেপ্ট করলেন। লিস্ট থেকে বাজেট, বড় চাচা নিতুকে সাথে নিয়ে রুবা আপার পছন্দগুলো কি রকম শপিং হবে, গয়নাগাটি কেমন হবে, সব কিছুতে নিতুর ডাক পড়তে লাগলো। শুরু হলো নিতুর নতুন ব্যস্ততা। এই প্রথম নিতুর মনে হলো কাজ করায় অন্যরকম আনন্দ। নিজের সম্পর্কে খুব জানা যায়, গুণদোষ সব সামনে আসে তাতে। নিজের মেজাজ কেমন ভাও বোঝা যায়। বিয়েতে যে মাহবুব ভাই আসবেন নিতু নিশ্চিতভাবেই জানতো। মাহবুব ভাই এলেন বিয়ের দুদিন আগে, বিকেল 4:30টার দিকে। একা এলেন না, অ্যাজ ইউজুয়াল বন্ধুবান্ধব সাথে। ছেলে বন্ধুদের সাথে এইবার দুটো মেয়ে বন্ধু। নিতু ঠিক করল ইচ্ছে করে সে কোনোভাবেই সামনে পড়বে না। এমনিতে যদি দেখা হয়ে যায় নর্মালি কথা বলবে, ইজিলি, নাইসলি অ্যান্ড হ্যাপিলি। নিতুর সাথে হলো সন্ধ্যার চায়ে। ঠিক দেখা নয়, নিতুই দেখা দিল। কথাবার্তা নয়। মাহবুব ভাই এবার আগের মতো নয়, আরও বেশি সুন্দর হয়ে গেছেন। চুলটা ছোট করে ছাঁটা, ক্লিন শেভ। কি সুন্দর হালকা ইয়েলোর মধ্যে পিঙ্ক ব্রাশ করা শার্ট পরেছেন। হাত পা যেন পরিষ্কার সাদা কাচের মধ্যে, একেবারে ফ্ল্যাট স্লিম চকলেট বয়। মানুষটা এত কেন দেখতে ভালো। দিন দিন কি প্রিন্সদের মতো হবার কোনো দরকার আছে? এতদিনে নিতুর মন শক্ততে ছাই পড়ল। দরকার পৌশালী ম্যাম হবার। এই লোকের রাতের দাসী হয়ে জীবনের সব রাত জেগে কাটাতে তো নিতুর একটুও কষ্ট হবে না, একটুও না। মাহবুব ভাইকে ঘিরে সবার ভিড়। মাহবুব ভাই ম্যাগাজিন বল করে ঘোষণা দিলেন তিনি সবার জন্য শপিং করে এনেছেন। বড় চাচির জন্য অ্যাশ কালারের জামদানি, মায়ের জন্য নীল শিফন, বড় চাচার জন্য রাশিয়ান সব রহস্য উপন্যাসের বই, বাবার জন্য অফিস স্যুট, রুবা আপার জন্য হাই হিল, তার হপু জামাইয়ের জন্য দামি ওয়াচ, এমনকি ড্রাইভার চাচার জন্য মোবাইল ফোন, মালেকা বুয়ার জন্য নরম ভেলভেটের জুতো। শুধু নিতুর জন্যই কিছু নয়। এসবার উপহার দেখে ফেলে মনে মনে বলল, সবার জন্য দামি দামি উপহার, আর আমার জন্য হলে ব্যাং। আমার বাবু হলো নিতুচি। বড় চাচি তো বলেই ফেললেন। নিতু তো বাদ পড়ল, ওর জন্য কিছু আনোনি? মাহবুব ভাই তক্ষুনি নিতুর দিকে ডিরেক্ট তাকালেন, কয়েক সেকেন্ড পলকহীন। নিতুর মনে হলো এটা তাকানো নয়, বুক বরাবর গুলি চলেছে অনেকগুলো।